সব কি একরকম থাকে? সব একরকম থাকে না, সময় বদলায়। নিউ ওয়ার্ল্ড অর্ডার বুঝুন না বুঝুন, অনেকেই যেমন মন্তব্য করছেন, তাতে করে তারা যে এই চেঞ্জিং রিয়ালিটি সেটাই বুঝতে পারছেন না, বুঝতে চাইছেন না। আমি বোঝানোর চেষ্টা করছি, সতর্ক করবার জন্য, কারণ এরপরে খুব দেরি হয়ে যাবে। ইটস টু লেট, ইট উইল বি টু লেট, ইটস অলরেডি টু লেট। সব একরকম থাকে না, থাকে। আপনাকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বুঝতে হবে না, বোঝার দরকার নেই। নিউ ওয়ার্ল্ড অর্ডার বোঝার দরকার নেই। শুধু পর্যবেক্ষণটা বজায় রাখুন, চোখ কানটা খোলা রাখুন, তাহলেই বুঝতে পারবেন যে সব আগের মতো থাকে না, বদলায়। অনেক কিছুই বদলায়, কিছুই একরকম নেই। আপনার বাবা হয়তো সরকারি চাকরি করতেন, আপনার দাদুও হয়তো করতেন। এবার আরো পিছনে তাকান, আরো অতীতে চলে যান, তখন আপনার পূর্বপুরুষ কি করতেন? সরকারি চাকরি? না। সরকারি চাকরির সূত্রপাত এই লার্জ স্কেলে আমরা দেখতে পাই, সেটা ব্রিটিশ আমলের পর থেকে, ব্রিটিশ আমলের সময় থেকে, ব্রিটিশ আমল থেকে, যখন কেরানির দরকার পড়েছিল ইংরেজি শিক্ষার কারণে। ইংরেজি শিক্ষিত কেরানি, যাতে করে আমাদের দেশে শোষণ শাসন করতে সুবিধা হয়। তার আগে সরকারি চাকরি কি ছিল? রাজাদের অধীনে, জমিদারের অধীনে নায়েব গোমস্তা, লেঠেল, বরকন্দাজ, রাজস্ব আদায়ের কর্মচারী, অর্থাৎ রাজকর্মচারী ছিল, তাই তো? হাতে গোনা। এই মধ্যবিত্ত শ্রেণী তৈরি করার জন্য যে লার্জ স্কেল এমপ্লয়মেন্ট বা চাকরি তখন ছিলই না। তারও আগে কি ছিল? তারও আগে কি ছিল? সবই স্বনিযুক্তি ছিল। যখন রাজার আমল ছিল তখন স্বনিযুক্তি বেশি ছিল। ওই কতিপয় রাজকর্মচারী ছিল, যাদের মাধ্যমে রাজা তার শাসন, এবং সেনাবাহিনী ছিল অবশ্যই, তাঁরাও রাজকর্মচারী, তাদের মাধ্যমে শাসন কায়েম করতেন, তাই তো? তো ব্রিটিশরা তাদের শাসনকে আরো ভালো করে পৌঁছে দেওয়ার জন্য, আরো শোষণকে আরো মজবুত করবার জন্য এই মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টি করে সরকারি চাকরির মাধ্যমে। তারপরে বেসরকারিও আমরা দেখতে পেলাম, ঠিক আছে। সরকারি বেসরকারি চলছিল, তারপরে এখন পুরোটাই বেসরকারির দিকে চলে যাচ্ছে। এটা একটা প্রক্রিয়া, এটা পরিবর্তন। তো আপনার বাবা দাদু করলেও তার আগে সরকারি চাকরি ছিল না। সময় বদলেছে, বদলাচ্ছে, এটাই নিয়ম। শুধু তাই নয়, প্রক্রিয়া কেন বদলাচ্ছে না বদলাচ্ছে সেগুলো না হয় পরেই এলাম, আপনারা যদি না বোঝেন সে আলাদা কথা, চেষ্টা করি। সবই বদলায়, শুধু কি চাকরি বদলায়? না। এই যেমন ধরুন, আপনি যখন প্রথম গ্র্যাজুয়েট হয়েছিলেন, আপনার কথা বাদ দিন, মানে আপনি নয়, তখন প্রথম গ্র্যাজুয়েট হয়েছিল আমাদের দেশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1858 খ্রিস্টাব্দে, এবং যদুনাথ বোস, সম্ভবত বসু। তো তখন তারা যে গ্র্যাজুয়েট হয়েছিলেন, খুঁজে দেখবেন তাদের ছবি টবি, নেটে পেলেও পেতে পারেন, গাউন পরে, তাই তো? একে বলা হয় ইউনিভার্সিটি রিগালিয়া। গাউন পরে, টুপি, তাই না? কি সুন্দর করে মোড়ানো সার্টিফিকেট, কি সুন্দর লাগে না? হ্যাঁ। তো আপনি যখন গ্র্যাজুয়েট হয়েছিলেন তখন এরকম গাউন টাউন পরেছিলেন? পরেননি, তাই তো? সেই সময় বঙ্কিমচন্দ্র বাদ দিন, মোটামুটিভাবে বছর 50 আগেও যখন কেউ গ্র্যাজুয়েট হতো পাড়ায়, তখন লোকজন দেখতে আসতো, লোকজন দেখতে আসতো, তাই তো? বাবা, কত জ্ঞানী গুণী মানুষ, হ্যাঁ? তো বাবা গর্ব করতো, এই যে আমার ছেলে একটু দেখবে, চোখের দেখা দেখবে, গ্রামবাসীরা দেখতে আসতো। জ্ঞানী গুণী মানুষ, গ্র্যাজুয়েট, তাই তো? ছিল সেটা 40-50 বছর আগেও ছিল, 40 বছর আগেও গ্রামে গঞ্জে ছিল, দেখা যেত, মানে লোকজন একটু করতো। এখন বদলেছে তো। এখন গ্র্যাজুয়েট হলে গাউন পরেন, ইউনিভার্সিটি রিগালিয়া, না, না, না।
টোটো চালাতে পারলেও এখন সৌভাগ্যের ব্যাপার যে গ্র্যাজুয়েট হয়ে আপনি টোটো চালানোর সুযোগ পাচ্ছেন, সবজি নিয়ে বসতে পাচ্ছেন। হ্যাঁ, সেই যুগ সময় চলে এসেছে, সেটাও একটা সৌভাগ্য। যেখানে সেখানে বসতে পারেন না সবজি নিয়ে, অনেক ব্যাপার আছে। তাহলে তাহলে আপনার বাবা কাকারা যখন গ্র্যাজুয়েট হয়েছে এবং আপনি যখন গ্র্যাজুয়েট হচ্ছেন, সেই সময়টাও একই রকম থাকে না, সেটাও বদলেছে। বঙ্কিমবাবুর গ্র্যাজুয়েট হওয়া আর আপনার গ্র্যাজুয়েট হওয়া, দুটোই দেখা গেল হয়তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে, এখন তো ইউনিভার্সিটি, তখন কলেজ, বঙ্কিমবাবু প্রেসিডেন্সি কলেজ থেকেই করেছিলেন যতদূর মনে পড়ছে। তো তাতে কি হলো, এখন প্রেসিডেন্সি গ্র্যাজুয়েট আর সেই বঙ্কিমবাবুর প্রেসিডেন্সি গ্র্যাজুয়েট একই রকম, একই ব্যাপার? একদমই নয়। গাউন টাউন রেগালিয়া লজ্জায় এখন যদি কাউকে দেওয়াও হয়, কোনো গ্র্যাজুয়েটকে, যে আপনি একটু ওরম করে পড়ে একটু ছবি দিন না, দেবেন না, যদি তার বাস্তব বুদ্ধি থাকে আর কি। তাহলে শুধু এ তো গেল গ্র্যাজুয়েশন। চাকরি তো বললাম, মানে ডিগ্রি, এটা হলো ডিগ্রি। চাকরির সঙ্গে ডিগ্রির একটা যোগ আছে, আপনারা এখনো বিশ্বাস করেন, এখন আর সেই যোগটা নেই, কিন্তু এখন স্কিল। তারপর কি হলো? তারপর কিছু হলো না। আমি আরো কিছু উদাহরণ দিতে চাইছি। সবকিছু তো বদলায়। এই যেমন আপনার প্রেম, ভালোবাসা, সে নারী হোক আর পুরুষ হোক, সেটাও কি একরকম থাকে? ভোলার কথা মনে পড়ছে, তো তো ভোলার কথা মনে পড়ছে। আমার ভোলার উপর লেখালেখি তো আপনারা এখন আর পড়েন না, আমি দিও না কিছু, বেশিরভাগই আর নেই। বই একটি হয়েছিল, বোম 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 ভোলা। তো সেই ভোলার পর্যবেক্ষণ অনুযায়ী ভালোবাসা নিম্নগামী, উপর থেকে মানে ঊর্ধ্ব থেকে শুরু হয়, তারপর নিম্নের দিকে যায়, নিম্নগামী হয়। মানে নরনারীর ভালোবাসার কথা বলা হচ্ছে আর কি। মানুষের প্রতি ভালোবাসা নয়, মানুষের প্রতি ভালোবাসা ঊর্ধ্বগামী হয়, উপর দিকে চালিত করে মানুষকে, আমি তাই বিশ্বাস করি, আমার উপলব্ধি তেমনই। আর নরনারীর ভালোবাসাও একরকম থাকে না, নিম্নগামী হয়, নিম্নগামী হতে 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 বিলীন হয়ে যায়। তাহলে হাসিটাও একরকম থাকে না। আপনি যখন প্রথম তাকে দেখেছিলেন, সে যখন আপনাকে প্রথম দেখেছিল, হাতে হাত রেখে, চোখে চোখ রেখে, সেই যে দৃষ্টি, সেটাও কিন্তু একরকম থাকে না, সেটাও তো বদলে যায়, তাই তো? তাহলে ভালোবাসাও বেঁকে গেলে স্বাভাবিক, থেকে গেলে ব্যতিক্রম। ভালো করে শুনুন আরো একবার, এই যে নরনারীর ভালোবাসা, বেঁকে গেলে মানে অন্যদিকে বেঁকে গেলে সেটা স্বাভাবিক, আর থেকে গেলে ব্যতিক্রম, তাই তো? সেটাও বদলায়, বাঁক নেয়। তাহলে কোনো কিছুই তো আগের মতো থাকে না। আপনার বাবা কাকারা যে জীবন যাপন করতেন, আপনি সেই জীবন যাপন করেন না, আপনি ডিজিটাল মাধ্যমের ব্যবহার করেন, তাই তো? স্মার্টফোন ব্যবহার করেন, জামা কাপড়ের ক্ষেত্রেও বদল এসেছে, আগের মতো জামা কাপড় বেল বটম আপনি পরেন না, তো সবই তো বদলায়। কিন্তু এই বদলটা আপনারা কেন মানতে পারছেন না? কষ্ট হচ্ছে বলে? অর্থাৎ যেমন করে সরকারি চাকরির এসেছিল সূত্রপাত, যে কারণে হয়েছিল, সেই কারণেই এটার আর প্রয়োজন নেই। সবই তো বদলাচ্ছে, তাই না? তো এটাও বদলাচ্ছে। কেন বদলাচ্ছে এবার যদি বলেন, কেন বদলাচ্ছে? এটা একটা প্রক্রিয়া, এটা মানে সভ্যতার শুরুতেই এটা মোটামুটি ভাবে একটা দিক চিহ্ন নিশ্চিত হয়ে গিয়েছিল, যেটা একদিন মানব জাতি এদিকেই যাবে, সেটাই বোঝার চেষ্টা করুন। এই যেমন ধরুন, অর্থনীতিটা যদি একটু বোঝা যায়। আচ্ছা বলুন তো, 1950 সালে পৃথিবীতে, ওই রকম সময় দশকে, পৃথিবীতে কতজন বিলিয়নিয়ার ছিল? একদম এক্সাক্ট পরিসংখ্যান নেই, তবে মোটামুটি হবে জানা যাচ্ছে যে ওই 2-3 জন, পল গেটি আর ওইদিকে রকফেলার, রথচাইল্ড পরিবার, পারিবারিক সম্পত্তি। অর্থাৎ এরকম ভাবে 3টি পরিবার, জায়নিস্ট পরিবার, যাই হোক, এরা
পৃথিবীর ত্রয়ী ছিলেন, মোটামুটি ভাবে বলা যায় 3 জন বিলিয়নিয়ার ছিলেন। আর এখন কত? এখন পৃথিবীতে একরকম নয়, থাকে না। থাকে কি? ওই যে বললাম, একরকম থাকে না। এটাও বদলাচ্ছে তো। আর এগুলো যখন বদলাচ্ছে তখন তার সঙ্গে সম্পৃক্ত সংযুক্ত অন্য বিষয়গুলোও তো বদলাবে, তাই না? রিলেটেড, সবই তো রিলেটেড। তো এখন কত বিলিয়নিয়ার আছে পৃথিবীতে? 3,000 এরও বেশি। 3,000-এরও বেশি বিলিয়নিয়ার আছে পৃথিবীতে, আমাদের এই বর্তমান বিশ্বে। আমেরিকাতে 900 জন মতো বিলিয়নিয়ার। এটা ফোর্বস যে লিস্ট দেয় তার সেই অনুসারে বলছে। চীনে 450 বর্তমানে। আর ভারতে এই 222-23 এইরকম। আরো একটি তালিকা অনুযায়ী 328। যাই হোক, আমি ফোর্বস লিস্টটাকেই ধরে নিলাম 2025-এর যে তালিকা, তাতে করে 200-র উপরে বিলিয়নিয়ার দেখানো হচ্ছে আমাদের দেশে, তাই তো? তাহলে এই 3টি দেশ মিলেই হিসেব করুন, ওদিকে 900, এদিকে 450, এদিকে ধরুন দুটোর গড় করে নিই 250, যাই হোক, তাহলে কত হলো? মোটামুটি ভাবে 2000-এর কাছাকাছি চলে গেল, তাই তো? তাহলে এই 3টে দেশেই 2000 বিলিয়নিয়ার, আর বাকি সমস্ত দেশ মিলিয়ে 1000। আর 1950-এ কত ছিল? গোটা বিশ্বে মাত্র 3 জন মতো ছিল। তো তার এফেক্ট জনগণের উপর পড়বে না? এত এত বিলিয়নিয়ার তারা কন্ট্রোল করতে চাইবে না? আপনি কি চান না? আপনিও তো চান। এটা তো আমাদের রক্তে। কিভাবে চান, কেন চান, কখন চান, আসছি সে প্রসঙ্গে। নিজেকে আগে চিনুন। নিজেকে চিনতে পারলেই পুরো প্রসেসটা বুঝতে পারবেন। দ্য এনিমি যদি বলেন, এর যদি শত্রু বলেন, তাহলে আপনার মধ্যেই আছে, আমার মধ্যেও আছে, সবার মধ্যেই আছে। সেটাকে বুঝতে গেলে একটু আধ্যাত্মিকতার দরকার হয়, একটু গভীরে যেতে হয়। সেটা বুঝতে পারলে আপনি পুরো প্রক্রিয়াটা বুঝতে পারবেন। তাহলে বিলিয়নিয়ার 3000 এরও বেশি, বেশ। আচ্ছা, আর মিলিয়নিয়ার মিলিয়ে 60,000, 60,000, যাদের মাল্টিমিলিয়নিয়ার বলা হচ্ছে। ঠিক আছে, এই 60,000 মানে মিলিয়নিয়ার মিলিয়ে 60,000 গোটা বিশ্বে। তো এরা মিলে যত উপার্জন করে, যাদের যত সম্পত্তি, সেটা বিশ্বের 50% যে দরিদ্র মানুষ, 50%, বিশ্বের 50%, যেটা বটম 50% বলা হয়, তাদের যে সম্পদ সেই তুলনায় 3 গুণ বেশি। 3 গুণ বেশি। আরো একবার শুনে নিন। পৃথিবীতে যে 60,000 বিলিয়নিয়ার রয়েছে, তাদের সম্পত্তির পরিমাণ পৃথিবীর জনসংখ্যার যে দরিদ্র ভাগ আছে 50%, নিচের দিকের 50%, তাদের 3 গুণ বেশি। বেশ। আর পৃথিবীতে 90%-এরও বেশি সম্পদের মালিক হলো এই বিলিয়নিয়াররা, মানে এই 60,000। সব মিলিয়ে 90%-এরও বেশি সম্পত্তির মালিক হলো এই 60,000 মানুষ। এবং তাদের মধ্যে আবার যদি বিলিয়নিয়ার ধরি, তারা আবার গোটা বিশ্বের সম্পত্তির 60%-এর মালিক, 60 to 70%। আর মিলিয়নিয়ার মিলিয়ে 90% সম্পত্তির মালিক পৃথিবীর। আচ্ছা, এবার আরেকটা তথ্যে আসি। এই যে বললাম পৃথিবীতে এই মুহূর্তে 3,000 বিলিয়নিয়ার আছে, তারও বেশি, 3,000 প্লাস সাম্প্রতিক তালিকা। তাদের সম্পদের পরিমাণ কত টোটাল? এই 16 ট্রিলিয়ন, 16 ট্রিলিয়নের মতো, 16 থেকে 17 ট্রিলিয়ন। ট্রিলিয়ন মানে তো বোঝেন তো, বিলিয়নের অনেক উপরে ট্রিলিয়ন। কত বিলিয়নে 1 ট্রিলিয়ন সেটা না বললাবে না, এইটুকু হিসেব আপনারা জানেন। বেশ গেল। আচ্ছা, এবার
গোটা বিশ্বের যে অর্থনীতি, গ্লোবাল ইকোনমির ভলিউম কত? এই ধরুন 107 ট্রিলিয়ন মতো। তাহলে গোটা বিশ্বের সম্পত্তির যে জিডিপি, টোটাল জিডিপি, গোটা দেশ, পৃথিবীতে এত 200-র বেশি দেশ, তাদের সরকার, তাদের এত কিছু, তাই তো, তাদের যে জিডিপি সেটা 17 ট্রিলিয়ন। আর এই 3000 বিলিয়নেরই মানে যে বিলিয়নিয়ার, আমি মিলিয়নিয়ার যোগ করিনি এর মধ্যে, বিলিয়নিয়ারদেরই বলছি শুধু এইখানটায়, এই কম্প্যারিসনে তাদের মিলিত সম্পত্তি 16 ট্রিলিয়ন। আর মিলিয়নিয়ার দিয়ে যদি ধরা যায়, মানে টোটাল 60,000 যদি ধরা যায়, তাহলে এই গোটা সমগ্র বিশ্বের যে সরকারের যে সম্পত্তি, মানে জিডিপি, সেটা কেউ ছাপিয়ে চলে যাবে, মানে না হলেও কাছাকাছি চলে যাবে। কিছু বুঝলেন? কারণ 3000 মিলেই এই ছাপানো সম্ভব নয়, কারণ তার মধ্যে তো এরা ইনক্লুডেড, মানে ওই 90% পৌঁছে যাবে। যেটা আমি বললাম যে এই বিলিয়নিয়ার মাল্টিমিলিয়নাররা মিলে 60,000, তারা পৃথিবীর সম্পদের 90% তাদের কবজায়। তাহলে তাদের টোটাল ইনকাম স্বাভাবিকভাবেই ট্রিলিয়নের হিসেবে টোটাল যে সম্পদ, সেটা জিডিপির, গোটা বিশ্বের যে জিডিপি, তার 90%, তাই তো। আর বিলিয়নিয়ারদের বেলায় শুধু 3000 বিলিয়নিয়ার, তাদের সম্পত্তি 16 ট্রিলিয়ন, 16 ট্রিলিয়ন, তাই তো। আচ্ছা, এবার এই ব্যাপারটা যখন ঘটলো, এটা যখন ঘটছে, বিলিয়নের সংখ্যা যখন বাড়ছে গোটা বিশ্বে, 1950-এ মাত্র 3 জন, বর্তমানে 3000 জন, তাই তো। কেন বাড়লো, কিভাবে বাড়লো, ওই আলোচনা বহু আগে বহু লেখালেখি বইপত্রে করেছি বা অন্য ভিডিওতে করেছি, সেটা দরকার নেই, আপনি পর্যবেক্ষণ ব্যবহার করুন। আচ্ছা, এই যে বিলিয়নিয়াররা, তারা কি চাইবে? তাদের সম্পত্তি কমুক না বাড়ুক? বলুন তো, কি চাইবে? স্বাভাবিক যে মানসিক প্রবণতা, মানুষের যে প্রবণতা, কি চায় মানুষ? ব্যতিক্রম বাদ দিয়ে কি চায়? বাড়ুক, সম্পত্তি বাড়ুক, এবং সম্পত্তি ধরে রাখা, রিটেইন করার ইচ্ছে তারা করবেই। অর্থাৎ আমি যেখানে আছি, আগামী 5 বছরে যেন আরো ভালো ইনকাম করি, একটা গাড়ি থাকলে আরেকটা যেন হয়, একটা দ্বীপ কিনলে আরেকটা দ্বীপ যেন কিনতে পারি, যার যেমন আর কি এবিলিটি। তো এই রকম জায়গা থেকে আমাদের মধ্যে এটা কাজ করে, মাইক্রো লেভেলেও করে, ম্যাক্রো লেভেলেও করে। তার ফলে কি হয়? তার প্রভাব পড়ে। কিসে প্রভাব পড়ে? সরকারের ওপর প্রভাব পড়ে, সরকারের ওপরে। কারণ যখন কিছু ব্যক্তির সম্পদ সরকারেরকে ছাপিয়ে যায় বা কাছাকাছি চলে আসে, তখন তারা সেই সরকারকে কন্ট্রোল করতে পারে, তাই তো। পলিসি তাদের মতো করে বানাতে পারে, যাতে করে তারা আরো মুনাফা অর্জন করতে পারে। এটা একটু ম্যাক্রো লেভেল হয়ে গেল, হাই লেভেল হয়ে গেল, বুঝতে অনেকের সমস্যা হবে। একটু ছোট্ট লেভেলে আসি। এই যেমন ধরুন, আপনি পাড়ার মধ্যে আপনার গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি কিভাবে ধন সম্পদ করেছেন, ব্যবসা করেছেন, যাই হোক, সবচেয়ে ধনী ব্যক্তি। এবার পুজোর বা অনুষ্ঠানে পাড়ার যে বিভিন্ন কার্যকলাপে আপনার ভূমিকায় থাকবে, কারণ আপনি ডোনেট করেন। ধরুন পুজোতে আপনি সবচেয়ে বেশি চাঁদা দেন বলে আপনি পুজোর কমিটির সভাপতি হলেন। এবার পুজো কমিটির সভাপতি হয়ে আপনার ক্ষমতা বাড়লো এবং আপনি সেইভাবে পুজোটাকে পরিচালনা করতে পারলেন। তো এবার গ্রামের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সমস্যায় বা বিভিন্ন রকমের কার্যাবলীতে আপনার মতামত নেওয়া শুরু হলো, কারণ আপনি তো সবচেয়ে ধনী ব্যক্তি গ্রামের, তাই তো, ক্ষমতা বেশি, আপনার অর্থ আছে, আপনি ক্লাবগুলোকে অর্থ দিতে পারেন, টাকা দিতে পারেন। তো এবার ধরুন সেই গ্রামে কোনো একটা স্কিম আসবে,
বা কোনো একটা কার্যকলাপ বা কোনো কর্মসূচি নেওয়া হবে, তো আপনি কি চাইবেন না আপনার প্রভাব প্রতিপত্তি খাটিয়ে সেই গ্রামে যে স্কিম বা কর্মসূচি আপনার সম্পদ বাড়ানোর ক্ষেত্রে যেন কোনো বাধা তৈরি না করে, আপনার ব্যবসায় যেন আঘাত না করে, বরং আপনার ব্যবসাকে যেন আরো বাড়াতে পারে, সেই চেষ্টা করতে কি আপনি চাইবেন না? অবশ্যই চাইবেন, তাই না? তো আহ, এটাই প্রবণতা। যেমন ধরুন কোনো একটা সহজ করে বলি, আপনি একটা এরকম প্রভাবশালী ব্যক্তি, আপনার গ্রামে আমি মাইক্রো লেভেলে বলছি, যখন টিউবওয়েল দেওয়া শুরু হলো, ধরুন টিউবওয়েল বসানো তো শুরু হয়েছিল, এখন তো আবার জলের পাইপ লাইন, যাই হোক, তো সেই সময় আপনার গ্রামে ইতিমধ্যেই হয়তো 4-5টা, মানে আপনার এলাকায় আপনার পাড়ায় 4-5টা টিউবওয়েল আগে থেকেই ছিল। আপনার বাড়ির সামনে ছিল না, কিন্তু অন্য কাছেই 2-1 পা দূরেই ছিল, সেখান থেকেই আপনার বাড়ির কাজের মেয়ে বা কাজের মাসি বা লোকজন বা আপনি জল আনতে পারতেন। এবার যেহেতু আপনি প্রভাবশালী ব্যক্তি হয়ে গেলেন বা মানে ব্যবসায়ী হয়ে গেছেন ইতিমধ্যে, তখন আপনি কি করতে পারেন, এই যে স্কিম যেটা সরকারের মাধ্যমে বা পঞ্চায়েতের মাধ্যমে কার্যকরী হয়, তখন আপনি বললেন যে না, এবার আমার বাড়ির সামনে একটা টিউবওয়েল বসিয়ে দাও ভাই। কেউ না করবে? কেউ বলবে না পাড়াতে, আপনার পাড়াতে তো 3টে আগে থেকেই আছে, কি দরকার? কেউ বলবে না, কারণ আপনি প্রভাবশালী ব্যক্তি এবং আপনি পাড়ার ক্লাবে সবচেয়ে বেশি চাঁদা দেন, সভাপতিত্ব করেন, তাই তো? তাহলে এই যে জায়গাটা একটা মাইক্রো লেভেলে বললাম, এবার এটা আপনি রাষ্ট্রীয় লেভেলে ভাবুন। যারা বিলিয়নিয়ার তারাও এটাই করে, তারা সরকারকে কন্ট্রোল করে এবং সরকারকে বলে এমন পলিসি বানান যাতে করে আমাদের ব্যবসার সুবিধে হয় এবং আমাদের ক্ষতি না হয়, বরং লাভ হয়, তাই তো? বরং লাভ হয়, এটাই করুন। এবং সেভাবেই তারা রাজনৈতিক দলকে ফাইন্যান্স করে, সেভাবেই তারা রাজনৈতিক দলকে কন্ট্রোল করে, যেমন করে আপনি পাড়ার ক্লাবকে কন্ট্রোল করতে পারেন। মাইক্রো লেভেল, ম্যাক্রো লেভেল। আচ্ছা, তার ফলে কি হয়? তার ফলে কি হয় আসছি, দেখতেই পাচ্ছেন। কিছু তথ্য দিয়ে আপনাদের সামনে তথ্যগুলো রাখবো। তো এই যে মানসিকতা, এটাকে শুধু পাড়ার প্রভাবশালী আপনি ব্যবসায়ী হয়ে গেলেন বা তারপরে নেতা হয়ে গেলেন, টিকিট কিনলেন পয়সা দিয়ে, তৃণমূলের নেতা হয়ে গেলেন বা সিপিএম এর সময় সিপিএম এর নেতা হয়ে গেলেন, কারণ অর্থ থাকলে টিকিট পাওয়া যায়, আপনারা তো জানেন। আচ্ছা, গেল, এটা তো গেল এই লেভেলে। কিন্তু আর একটা লেভেলে আসি, এই যেমন ধরুন আপনি একটা কাপড়ের দোকানদার, আপনার হাতিবাগানে বা শ্যামবাজারে বা কোনো ভালো জায়গায় একটা মাঝারি দোকান আছে। ধরুন আপনার মোটামুটি মাসে ব্যবসা বাণিজ্য ওই ধরুন লাখখানেক টাকার মতো হয়, ভালোই দোকান, ভালো চলে। 3-4 জন কর্মচারী আছে, তাদেরকে দিয়ে থুয়েও আপনার মোটামুটি ভাবে যে প্রফিট লাখখানেকের কাছাকাছি বা 80,000 90,000 থাকে। এবার আপনার দোকানের সামনে একটা হঠাৎ করে দেখা গেল একটা ফুটপাতে একটা লোক পেভমেন্টে আপনার দোকানের পাশেই সাইডেই সে কয়েকটা জামা কাপড় নিয়ে বসা শুরু করলো। তারও কাছে কিছু কিছু বিক্রি শুরু হলো, কিন্তু আপনার যে বিক্রি, যেটা লাখ টাকার উপরে এবং আপনার লাভই থাকে 80,000 টাকা বা 90,000 টাকা, সেই তুলনায় তার বিক্রি অত্যন্ত কম। সে দেখা গেল দিনে হয়তো তার 400-500 টাকার বিক্রি হয় খুব বেশি হলে, পুজোর সময় হয়তো 1,000 টাকার বেশি হয় বা 2,000 টাকা হয় বা 3,000 টাকা হয়। অর্থাৎ আপনি সমুদ্র, সে জলবিন্দু, তবু কিন্তু আপনার মনে হলো কেমন একটা লাগবে, এই লোকটা আমার দোকানের সামনে। তখন আপনি সুযোগ মতো তাকে চেষ্টা করবেন তুলে দেওয়ার, দরকার হলে পুলিশের আশ্রয় নেবেন, বলবেন জনগণের অসুবিধে হচ্ছে, হাঁটা চলার অসুবিধে হচ্ছে, আমার দোকান ঢাকা পড়ে যাচ্ছে, দোকানের শ্রীবৃদ্ধি নষ্ট হয়ে যাচ্ছে, শ্রী নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যেন তেন প্রকারেণ তাকে উৎখাত করার চেষ্টা করবেন, তাই তো? এটা কি ঘটেনি? বহু ঘটেছে, আমার চোখের সামনে ঘটেছে। এই নিয়ে অনেক দোকানদারের সঙ্গে আমার বাকযুদ্ধ হয়েছে, বোঝানোর চেষ্টা করেছি। এটা প্রবণতা, এটা হয়। অথচ দেখুন
সেই দোকানদারটি যে আপনার দোকানের সামনে বসেছে, সে কখনোই আপনার উপার্জনকে ছাড়াতে পারবে না। সে দুবেলা একটু খেতে পাবে সেই আশায় বসেছে, কিন্তু আপনি তাকেও সহ্য করতে পারলেন না, নিতে পারলেন না, মনে হলো আপনার কাঁটা। কারণ ওই যে আপনার মানসিকতা। যদিও সেই ফুটপাতের দোকানটাতে ক্রেতার প্রোফাইল একদমই আলাদা। আপনার দোকানে যারা কেনাকাটা করেন তাদের যে টাকা পয়সা উপার্জন, আর সেই ফুটপাতের যে ক্রেতা তাদের প্রোফাইলটা আলাদা, তাদের উপার্জন অনেক কম। তবুও আপনার মনে হলো যে এই লোকটা না থাকলে ওই লোকগুলো আমার দোকানে ঢুকতো এবং আমার লাভ হতো। এই মানসিকতা থেকে আপনি তাকে উচ্ছেদ করলেন। এটা আপনি করলেন তো, এটা মাইক্রো লেভেলে করলেন তো। আপনি উচ্ছেদ করেন তো বিলিয়নিয়াররা কেন উচ্ছেদ করবে না? কেন করবে না? এটা তো সবার মধ্যেই আছে। আপনি তো মুক্ত হতে পারেননি। অফিস পলিটিক্সের ক্ষেত্রেও তাই, স্কুলের শিক্ষকদের মধ্যেও তাই। কাউকে অপ্রিয় করে দিয়ে, বসের কান ভাঙিয়ে একটু সুবিধা নেওয়া, একটু প্রমোশন নেওয়া, অফিস পলিটিক্স জানেন তো। ওইগুলো আমি খুব কাছ থেকে দেখেছি। তো তাহলে এই যে জায়গাটা, অর্থাৎ যেন তেন প্রকারে অন্যকে শুষে পিষে যার যতটুকু ক্ষমতা আছে, আপনি পাড়ার বড় ব্যবসাদার হয়ে যতটুকু করতে পারেন, একজন বিলিয়নিয়ার মুকেশ আম্বানি, আদানি, এলন মাস্ক তার অনেক বেশি কিছু করতে পারে। তো তাহলে ওটাই তো চলছে, ওটাই চলছে। তাহলে এরপরে যদি আপনি যখন দেখলেন যে মল এসে গেল, মল আপনার ঠিক দোকানের উল্টো দিকেই, উল্টো ফুটেই একটা বিশাল বড় ঝকঝকে মল এসে হয়ে গেল কি নাম হলো কি বাজার কলকাতা বা ফিউচার গ্রুপের বা অ্যাক্রোপলিস, বিভিন্ন রকমের নাম টাম আছে আজকাল, হয়ে গেল। এবার আপনি তার গালাগাল দিতে শুরু করলেন, কারণ আপনি দেখলেন আপনার ক্রেতাদের একটা উল্লেখযোগ্য অংশ সেই মল থেকে কেনাকাটা করছে। সেখানে এন্টারটেনমেন্ট আছে, শিশু রাখার ব্যবস্থা আছে, টেডি বিয়ার আছে, মিউজিক আছে, এসক্যালেটার আছে, একটা মিনি সিনেমা হলও আছে, বসে থাকার জায়গা আছে, প্রেম করার জায়গা আছে, আইসক্রিম পার্লার আছে, স্যালন আছে, অনেক কিছু আছে, দারুণ দারুণ সব অ্যাট্রাকটিভ জিনিস আছে। তো সেইখানে আপনার ক্রেতারা যেতে শুরু করলো, জামা কাপড়ও কিনলো, বিনোদনও হলো, প্রেমও করলো, গল্পও হলো, সবই হলো। এবার আপনার গা কসকস করতে শুরু করলো। এবার আপনি কি করলেন? কি করবেন? কিছু করতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না। মলকে উচ্ছেদ করতে পারবেন না। তাহলে এই যে প্রক্রিয়াটা হলো, এবার আপনার ব্যবসা, যেটা 1 লাখের উপরে আপনার ব্যবসা ছিল, সেটা কমতে 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 50,000 এরকম 30,000 হয়ে গেল, 40,000 হয়ে গেল। কেন? আপনার অসহায় বোধ হচ্ছে না এখন? অনেকেরই হচ্ছে। তারা গাল করছে, অনেকে পোস্ট করছে, আমাদের দোকান থেকে কেনাকাটা করুন। বাজারই দোকান, অনেক দোকান উঠে যাচ্ছে। ফুটপাত তবু এখনো টিকে থাকবে, কারণ মানুষের তো চাকরি বাকরি চলে যাচ্ছে। তারা আস্তে আস্তে ফুটপাত তবুও টিকে থাকবে, আরো কিছুদিন টিকে থাকবে। পুলিশের তারা খেলেও টিকে থাকবে, এখানে না তুলে দিলে ওখানে গিয়ে বসবে। কোথায় ক জায়গায় তারা দেবে? রেজিলিয়েন্ট পিপল, কিছু করার নেই। পেটের জ্বালাতে মানুষ কত তুলবে, এটাও জানে, সেটা ঠিকই যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনার কি তখন মনে পড়বে যে আপনার সামনে কয়েকটা মাত্র জামা কাপড় নিয়ে যে লোকটি বসেছিল, আপনার কাস্টমারকে সে কখনো ভাঙায়নি, আপনাকে কখনো বিরক্ত করেনি, শুধু পাশে একটু বসেছিল, একটুখানি কয়েক ফুটের জায়গা চেয়েছিল যে লোকটি, কিন্তু আপনার এলাকা বলে, আপনার প্রেমিসেসের মধ্যে পড়ে বলে আপনি তাকে নির্মমভাবে উচ্ছেদ করেছিলেন? মনে পড়বে তখন? হয়তো পড়বে। এটাই হলো মূল জায়গা। এভাবেই তো চক্রব্যূহ আমরা তৈরি করি। তখন যেমন ওই অসহায় লোকটি আপনার বিরুদ্ধে কিছু করতে পারেনি, তার মধ্যে শুধু ক্ষোভ ছিল, হয়তোবা অভিমানও ছিল, রাগ ছিল, মনে মনে দু একটা খিস্তিও দিয়েছিল, কারণ আপনার প্রভাব প্রতিপত্তির সামনে খিস্তি মারার ক্ষমতা তার ছিল না। তাহলে এখন আপনি সেই লোকটির ভূমিকায় অভিনয় করছেন। কিন্তু
সেই লোকটির ভূমিকায় অভিনয় করছেন, শুধু ছবিটা বদলে গেছে। সেই ফুটপাতের কাপড় বিক্রেতার বদলে জায়গাটা আপনি নিয়েছেন, আর আপনার জায়গাটা নিয়েছে সেই মল। তাহলে ব্যাপারটা একই। আর এই প্রক্রিয়া যখন হয়, হতে 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 যাদের শোষণ করার ক্ষমতা, ম্যানিপুলেশনের ক্ষমতা বেশি থাকে, যারা পলিসি হ্যান্ডেল করতে পারে, সবাই তো পারে না। পৃথিবীর সবাই বিলিয়নিয়ার হতে পারে না, অসম্ভব। পৃথিবীর সবাই বিলিয়নিয়ার হতে পারে না। একজন বিলিয়নিয়ার হওয়া মানে কয়েক কোটি মানুষ গরিব হয়ে যাওয়া, এটাই স্বাভাবিক। তাই যখন এই আপনার মধ্যে কেউ কেউ পয়েন্ট কত পার্সেন্ট, এই যেমন ধরুন এই 60,000 যে যাদের কথা বললাম, বা যাই হোক যারা এরা রয়েছে টপে, 0.1 সংখ্যাটা কি, হ্যাঁ ওই রকমই, 0.0001%, হ্যাঁ 0.0001%, 3টে জিরো, এরা এই 60,000। তো তারা পৃথিবীর জনসংখ্যার যে লোয়েস্ট বটম, মানে গরিব 50%, তাদের 3 গুণ সম্পত্তি, 0.000001%। তাহলে কেন হলো? ওই যে আপনি যেটা করেছিলেন, যে মানসিকতা, আপনার মতো কিছু লোক, সবাই তো পারেনি, ওই করতে 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 ওই 60,000-এর মধ্যে পৌঁছে গেছে। এবং তারও আরো ভালো যারা করতে পেরেছে, সফল যারা হতে পেরেছে, তারা 3,000 বিলিয়নের মধ্যে চলে গেছে। কিন্তু কজন যাবে? যাবে না তো, যেতে তো পারবে না, ওখানে তো সেই জায়গা নেই। কারণ এটাই তো অর্থনীতি। কারণ বিলিয়নিয়ার হতে গেলে শোষণ করার মতো পলিসি চাই, বুদ্ধি চাই, বদবুদ্ধি চাই, ম্যানিপুলেশন চাই, অনেক কিছু চাই। তো তাই আপনি পারেননি, তাহলে এবার আপনার দোকানটা ঝাঁপ বন্ধ হয়ে যাবে। তো প্রশ্ন হচ্ছে যে আপনি সবসময় এটাই ভেবেছেন যে আপনি ওই টপে চলে যাবেন, কিন্তু ওই টপে তো জায়গা নেই, বেশি নয়, জায়গা থাকে না। ওটা প্রলোভন, ওটা আমাদের ফাঁদ, আমাদের ওদিকে চালিত হই আমরা। আমাদের ভেতর থেকে যে একটা এনিমি, যাকে বলি আমি এনিমি বলি, আমাদের চালিত করে, তার দিকে ছুটতে 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 গিয়ে আমরা অন্যদেরকে শোষণ করি, পায়ে পিষে ফেলি, দোলে দিই। তারপর যখন পারি না, ওই যে কত 0.001%-এর মধ্যে আপনি কি যেতে পারবেন? আচ্ছা, তখন আমি গালিগালাজ করি, এই করি সেই করি, তাই তো। তাহলে এইবার এই যে প্রক্রিয়া, যখন 1950-এর মাত্র 3জন বিলিয়নিয়ার 2025-এ 3,000 হয়ে যায়, 1,000 গুণ বেড়ে যায়, তার ফলে কি হয়? তারা পলিসি কন্ট্রোল করতে শুরু করে, তাই তো। তারা পলিসি কন্ট্রোল করতে শুরু করে, এবং পলিসি কন্ট্রোল করার ফলে কি দাঁড়ায়? তারা প্রাইভেটাইজেশন চায়। কারণ তারা তো এই যে এত এত বিলিয়নিয়ার, তারা তো ইনভেস্ট করতে চাইবে, ব্যবসা বাড়াতে চাইবে। আপনি চান না? আপনি তো দোকানটাকে বাড়ানোর আরো ভালো, মানে মনের জায়গা থেকে ওই যে উচ্ছেদ করে দিয়েছেন সেই ফুটপাত বিক্রেতাকে। কারণ আপনার মনে হয়েছে আপনার ব্যবসা বাড়বে না, এ থাকলে ব্যবসা কমে যাবে। কিছুটা সত্যিও বটে, কিছু হলেও তো কমতো না, 1 টাকা হলেও তো কমতো, 10 টাকা হলেও তো কমতো। আপনি সেটাও তো সহ্য করবেন না। আপনি চাই পুরোটা আপনার চাই, আপনি 1 নম্বর হতে যান সম্পদে। সাফল্য বলবো না, সাফল্যের ডেফিনেশনটা আমার কাছে আলাদা। মানে বর্তমানে যে সাফল্য বলতে বোঝায় অর্থ, মানে যশও নয় ঠিক, পপুলারিটি, দুটো আলাদা জিনিস। এগুলো তো চাই, আপনি সেটাই চান। আর তার ফলে কি হয়?
তখন আপনি যেমন করে পাড়ার ক্লাবকে কন্ট্রোল করেন, চেষ্টা করেন, বা পাড়ার প্রতিষ্ঠানকে, আপনি সেরকমভাবেই এই বিলিয়নিয়াররা গোটা পৃথিবীর অর্থনীতিকে কন্ট্রোল করার চেষ্টা করছে। আর কন্ট্রোল করতে গেলে কি করবে? নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে। যেসব ক্ষেত্রে সরকারই ছিল একমাত্র, বিলিয়নিয়ার বেড়ে গেছে। আগে মাত্র 3 জন ছিল 1950-এ, এখন 3000 জন। তারা বলবেন আমার ওই সেক্টরটা আমাকে খুলে দিন, ওই সেক্টরটা আমাকে খুলে দিন, ওই জায়গাটা আমি আমি ব্যবসা করব। আম্বানি বলবে ওটা খুলবো, ওটা দিন, ওটা বলবে ওটা দিন, আদানি বলবে ওটা দিন, ইনফোসিস বলবে ওটা দিন, টাটা বলবে ওইটা আমার লাগবে। এই যে একটা চরম একটা পরিস্থিতি হবে, কারণ প্রত্যেকেই তো আরো ব্যবসাটাকে ধরে রাখতে চায়, আরো বাড়াতে চায়, মুনাফাবাজি করতে চায়। আপনি যেমন আপনার পাড়ার বড় ব্যবসাদায়ী হয়ে আপনি এই প্রায় পাড়ার সবচেয়ে প্রাইম জায়গাটাতে আপনি আপনার নতুন একটা দোকান খুলতে চান, যে ওইখানটা আমি করবো ভাই, ওখানে কাউকে যেও না জায়গা। আপনি প্রভাব প্রতিপত্তি কাটিয়ে ওই প্রাইম জায়গায় আপনি আরেকটা দোকান করলেন, তাই তো? কারণ আপনার প্রতিপত্তি আছে। কেন পারলেন? হয়েছে। তো ওরাও, কেউ বলছে আমাকে ইনফরমেশন টেকনোলজিটা আমার জন্য ওপেন করে দেওয়া হলো। আচ্ছা, আম্বানি ব্যবসা করছে। মোবাইল নেটওয়ার্ক আমাকে দেওয়া হোক। টাটাও ওখানে ছিল কিছুদিন। মানে বিভিন্নভাবে দেখবেন, আম্বানি বললো আমাকে পাওয়ার সেক্টরটা দেওয়া হোক, এনার্জি, আমি গ্রিন এনার্জি করবো, গ্রিন এনার্জি। এবার ল্যাব মিড লাইনে আছে, তাই তো? বিভিন্ন রকমের সেক্টরে এই 3000 বিলিয়নিয়ার, গোটা বিশ্বের বিলিয়নিয়ারদের কোনো দেশ নেই, ধর্ম নেই, জাত নেই, তারা বিনিয়োগ করতে শুরু করলো। এবার সরকারি ক্ষেত্র তো, এবার যেগুলো আগে সরকারি কবজায় ছিল সেগুলো যদি সরকারই করতে থাকে, বিনিয়োগ, ব্যবসা, চাকরি বাকরি দিতে থাকে, তাহলে ওইখানে তারা কি করে ব্যবসা করবে? তারা তো কি চাইবে? সরকার সেখান থেকে হাত গুটিয়ে নিক, ওখানে আমরা ব্যবসা করব। যেমন করে আপনি পাড়াতে আপনার প্রভাব খাটিয়েছেন, যেমন করে আপনি বড় দোকানদার হিসেবে ছোট দোকানদারকে কন্ট্রোল করেছেন, উচ্ছেদ করেছেন, তেমন করে ওরাও চাইবে যে আমরা বিলিয়নিয়ার, আমরা গোটা পৃথিবীর সম্পত্তির, গোটা জিডিপির এত শতাংশ আমাদেরই কবলে, তো আমাদেরই দখলে, তো আমাদের কথা সরকার শুনবে না কেন? আলবাত শুনবে। আপনার কথা যেমন ক্লাব শুনেছে, তেমন করে সরকারও শুনবে, এবং সরকার সেগুলো ভাঙতে শুরু করবে। পিএসইউগুলো এবং পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ যেগুলোকে বলা, আন্ডারটেকিং, সেগুলো ভেঙে দিচ্ছে। নবরত্ন কোম্পানিও ভেঙে দিয়েছে। সমস্ত কিছু প্রাইভেটের হাতে দিচ্ছে, কারণ তারা ভাগ করে নেবে, এটা আমি করব, ওটা ওই করবে, ওটা সেই করবে, হ্যাঁ, বা কেউ একসঙ্গে অনেকগুলো করবে। তাদের মধ্যেও তার কম্পিটিশন আছে, কিন্তু তারা কখনো মারামারি খেয়ে করে না। তারা সিপিএমও করে না, তৃণমূলও করে না, তারা বিজেপিও করে না, তারা হিন্দুও করে না, মুসলমানও করে না। তারা অর্থনীতিটা করে, ব্যবসাটা করে। টপ লেভেলে কোনো রকম ব্যাপার নেই, ধর্ম চলে না ওখানে। ওদের একটাই ধর্ম, মুনাফা, জায়নিস কন্ট্রোল। তো এই কারণে কি হচ্ছে, বিভিন্ন সেক্টর, শিক্ষা, স্বাস্থ্য, যেগুলো সরকারি ক্ষেত্রে ছিল এতদিন, সেগুলোর উপর ওরাও বলছে যে এবার আমাদের ওটা দিন, আমরা কি করব? স্বাভাবিক তো, আমাদের দিন, আমরা চালাবো। এবং ওরা যখন চালাবে, ওরা কি ওই মাইনেই দেবে? ওরা তো চাইবে আরো মুনাফা দিতে, কারণ সরকার তো নো প্রফিট নো লসের ভিত্তিতে চলতো, বা ওয়েলফেয়ার কর্মসূচি ছিল, যে মানুষের জন্য শিক্ষা, ঠিক আছে, লস হোক, মানুষ তো শিক্ষা পাক। সেটা তো রাষ্ট্রের একটা জায়গা ছিল, মিক্সড ইকোনমির জায়গা ছিল, পুরনো কনসেপ্ট ছিল, সমাজতান্ত্রিক একটা মিক্সড ইকোনমি ছিল সেই সময় আমাদের দেশে। জওহরলাল নেহরু তেমনই বলেছিলেন। তখন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক, আপনারা জানেন, ইন্দিরা গান্ধী। তাই সেখানে ব্যাংক জাতীয়করণ হলো, জাতীয় সম্পত্তি হলো, এবং ব্যাংকের সমস্ত কর্মচারী সরকারি কর্মচারী হয়ে গেল রাতারাতি। তারা সরকারি স্কেলে মাইনে পেতে শুরু করলো। কারণ কি? হয়েছে জনমঙ্গল, ওয়েলফেয়ার, এটাই বড় কথা, প্রফিট বড় কথা নয়। এটাই ছিল সরকারের জায়গা। তো কিন্তু এইবার যখন বিলিয়নিয়াররা ওই ক্ষেত্রগুলোতে, সংখ্যা বেড়ে গেল অনেক, আমাদের দেশেই 200-র উপর বিলিয়নিয়ার, তো তারা চাইবে না যে আমাদের এই ক্ষেত্রগুলো দিন। এবং ওরা যখন সেখানে ইনভেস্ট করবে, তখন ওরা কি ওই আগের মতো মাইনে দেবে? প্রভিডেন্ট ফান্ড, সিকিউরিটি, মানে গ্র্যাচুইটি সমস্ত দেবে? কেন দেবে? তো ব্যক্তি মালিক হয়ে গেল। আপনি আপনার বাড়িতে যখন কাজের মেয়ে রাখেন তো,
কাজের মাসি তো রাখেন, অনেকের বাড়িতেই তো আছে, রাঁধুনি তো আছে, আপনি তো ব্যক্তি মালিক। একটু মাইক্রো স্কেলে বুঝুন না সমস্যা কোথায়, তাহলে তো বুঝতে সুবিধা হবে, তাহলে সচেতন হতে পারবেন এবং দরকার হলে একটু আয়নাটাও দেখতে পারবেন। এবার আপনি যে কাজের মেয়েকে রাখেন, কাজের মাসিকে রাখেন, আপনি কি তাকে পেনশন দেন, প্রভিডেন্ট ফান্ড দেন, গ্র্যাচুইটি দেন, পুজোর বোনাসটা হয়তো দেন, তাও কেউ কেউ খুশি মনে বেশি করে দেয়, কেউ কেউ না দিতে পারলেই যেন ভালো হয়, যতটা কমে আর কি, তাই তো? তাহলে আপনি তো দেন না, ওরা কেন দেবে? এটা মাইক্রো স্কেলে ভাবুন। প্রশ্ন হচ্ছে, আপনি বলতে পারেন আমার তো সামর্থ্য নেই, তাই একটু ভেবে দেখুন তো, একদমই নেই। আপনার হয়তো প্রভিডেন্ট ফান্ড দেওয়ার সামর্থ্য নেই, পেনশন দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু মাইনে একটু বাড়িয়ে দেওয়ার সামর্থ্য আছে, বোনাস একটু বাড়িয়ে দেওয়ার সামর্থ্য আছে, তাই তো? তাহলে আপনি আপনার জায়গা থেকে এক্সপ্লয়েট করেন। এটা এটা আমি এক্সপ্লয়েট বলবো না, এটা বলবো প্রবণতা, এটা আছে আমাদের মধ্যে, করেন। আবার আপনি যতটা করেন, আপনার যতটা ক্ষমতা, সেই ক্ষমতার চাইতে আদানি আম্বানির অনেক বেশি ক্ষমতা, টাটার অনেক বেশি ক্ষমতা, এই বিলিয়নিয়ারদের অনেক বেশি ক্ষমতা, এই 3,000 বিলিয়নিয়ারের অনেক বেশি ক্ষমতা। তো তারা, আপনি কাজের মেয়ের সঙ্গে যেটা করেন করতে পারেন, বা কাজের লোকের সাথে, বা ওই যে ধরুন ঠিকে শ্রমিকদের, তো এরকম করে ওরা কি ঠিক করলো? আপনার তো কাজের মেয়ে তো অবশ্যই ঠিকে শ্রমিক, আপনি কি পার্মানেন্ট বেসিসে রেখেছেন? আপনি যদি বলেন যে ছাড়িয়ে দিন, বলতে পারেন 1 মাস আগে জানাতে হবে, যে 1 মাস আগে জানিয়ে দিলেন, ব্যাস মিটে গেল। তো ওরাও সে একই পলিসি নিল, ঠিকের শ্রমিক মানে কন্ট্রাকচুয়াল করতে হবে। প্রথমে সরকার কন্ট্রাকচুয়াল শুরু করলো, দেখবেন আমি তথ্য দিয়ে দেব, কন্ট্রাকচুয়াল শুরু করলো। যাতে কি হবে, কন্ট্রাকচুয়াল শুরু হয়ে গেলে সরকারি ক্ষেত্রগুলো যখন ব্যক্তি মালিকের হাতে চলে যাবে, তখন তাদের আর ভার বহন করতে হবে না, যখন তখন ছাঁটাই করা যাবে। আর যদি স্থায়ী এমপ্লয়ি হয়, তখন সমস্যা হবে না। ওই জন্য সরকার দেখবেন কন্ট্রাকচুয়াল শুরু করেছে, শুধু আমাদের রাজ্য নয়, কেন্দ্রীয় সরকারও শুরু করেছে। এবং প্রাইভেটের চাকরিগুলো তো সবই কন্ট্রাকচুয়াল বলতে গেলে, কোনোটাই স্থায়ী নয়। যে ইনফোসিস ছাঁটাই করলো, টাটা ছাঁটাই করলো, পার্মানেন্ট হলে কি ছাঁটাই করা যেত না, সবই কন্ট্রাকচুয়াল। আসলে গিগ ইকোনমি এখন, স্থায়ী জব কিছু নেই। তো সরকারিগুলো ক্ষেত্রগুলোকে বেসরকারি হাতে তুলে দিতে হবে বলে ওরা এখন থেকেই দুটো কাজ করছে। একটা হলো ছাঁটাই করা, কারণ এই বোঝা বেসরকারি মালিক নিতে পারবে না, এত মাইনে প্রভিডেন্ট ফান্ড দিতে পারবে না, ওরা দেবে না। আপনি যেমন কাজের মেয়েকে দান, বা থাকলেও দেবেন না, থাকলে দেবেন, সেই টাকা দিয়ে সুইজারল্যান্ডে বেড়াতে যাবেন, কি মুশকিল। সেই টাকাটা দিয়ে আপনি পঞ্চকেদার করবেন, আপনি ঘুরতে বেড়াবেন, ঘুরতে যাবেন, দুটো জামা বেশি কিনবেন, দুটো ঘড়ি বেশি কিনবেন, ঘড়ি থাকলে রোলেক্স কিনবেন, তাই তো? এটাই তো হয়। তাহলে ওরা কেন রাখবে? একই তো জায়গাটা, আপনার একই জায়গা, মাইক্রো আর ম্যাক্রো। তো ওরাও ন্যাচারালি চাইবে যে সব কিছু, মানে যখন প্রমোটারের হাতে জমি তুলে দেওয়ার আগে, বাড়ি তুলে দেওয়ার আগে, বাড়ি ভেঙে প্রমোটিং করবে, 10 তলা তুলবে, তো প্রমোটার আপনাকে কি বলে, আগে আপনি ঘর মানে ফাঁকা করে দিন, তো ভাড়াটিয়ার ঝামেলা আমি নিতে পারবো না, এই কিছু টাকা পয়সা দিচ্ছি আপনাকে, কথাবার্তা বলে সে গুন্ডা ফোন্ডা লাগলে আমি দিতে পারি, আপনি আগে ভাড়াটিয়া উচ্ছেদ করুন, ফাঁকা করে দিন, তারপরে আমি দেখছি, তারপরে প্রমোটিং করব, ঝামেলা নিতে পারবো না, তাই তো? তো সরকারও এখন এই সরকারের চাকুরি মানে ভাড়াটিয়া, আর এই পুরো ব্যাপারটা হচ্ছে বাড়ি মানে ইনফ্রাস্ট্রাকচার। তো সেখান থেকে ভাড়াটিয়া উচ্ছেদ করছে অথবা চুক্তিভিত্তিক করছে, দুটো প্রক্রিয়ায় চলছে। নতুন নিয়োগ হচ্ছে চুক্তিভিত্তিক, দেখবেন যত বিজ্ঞাপন দেখবেন, মেদিনীপুর হাসপাতালে চুক্তিভিত্তিক নার্স, চুক্তিভিত্তিক। আর চুক্তিভিত্তিক হলে কি হবে, প্রাইভেট মালিকের হাতে চলে গেলে ছাঁটাই করতে সুবিধা হবে, ঝামেলা থাকবে না, বছর বছর রিনিউ করার একটা সুযোগ থাকছে। সরকার মনে করলো রিনিউ করলো না, মালিক মনে করলো রিনিউ করলো না, আর তাই কোনো বোঝা বার্ডেন নেবে না। আর বোঝা থাকলেই ওদের মধ্যে ব্যাপার, এখন আর বলতেই পারেন যে এত ইনকাম করে স্যার বিলিয়নিয়াররা, একটু মাইনে দিতেই পারে ভালো করে। সেদিন একজন বলছিলেন এত উপার্জন ওদের, দিতেই পারে, অবশ্যই পারে। এই মানসিকতা থাকলে পৃথিবীটা এতদিন অনেক সুন্দর
জায়গা হয়ে যেত, যদি ভাগ করে আমরা খেতাম, মানে ভাগ করে বেঁচে থাকার যে জায়গাটা আমরা যদি অর্জন করতে পারতাম, পৃথিবীতে তো এমন হতো না। হতো কি? হতো না। কিন্তু ওই যে আপনি যেমন ওই 1 লাখের উপার্জন হওয়া সত্ত্বেও আপনি যেমন ছোট দোকানদার ফুটপাতের দোকানকে তুলে দেন যে মানসিকতার কারণে আপনার সহ্য হয় না, তেমন করে ওদেরও একই মানসিকতা। ওটাই তো চলছে যে সহ্য হয় না। কি দরকার, দেবো কেন? ওটা দিয়ে আমি একটা দ্বীপ কিনবো, ওটা নিয়ে ওই টাকাটা দিয়ে আমি আরও একটা জায়গায় ইনভেস্ট করব, আরও বেশি। আমার এখন মাত্র 10 বিলিয়ন, ওটা 20 বিলিয়ন হবে। আপনি যেমন এখন ভাবেন যে আমার মাত্র 1 লাখ টাকা উপার্জন, যাদের 400-500 দিনে 400-500 বেসিক নিড, ওদের কথা বলছি না, তাদের চাওয়াটা স্বাভাবিক। কিন্তু মাসে 1 লাখ টাকা উপার্জন করেও যারা মনে করেন, মধ্যবিত্ত তো আছেন, স্বামী স্ত্রী মিলিয়ে 1 লাখের উপর মাইনে পান, তবুও কি তাদের খিদে কমেছে? জিজ্ঞেস করে দেখুন। তারা সেখান থেকে আরও চান বলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, হ্যাঁ, আরও বেশি সুদ পান কোথায়, ডবল হয়ে যাবে কোথায়, ট্রিপল হয়ে যাবে কোথায়, সেগুলো খোঁজ করতে থাকেন। এটা কি মানসিকতা? এটাই তো আছে রক্তে, মানুষের রক্তে, অমৃতের পুত্রের রক্তে। কি মনে হচ্ছে লোকটা বসে জ্ঞান দিচ্ছে নাকি? অধমের কোনো ইন্স্যুরেন্স নেই, কোনোদিন ছিল না। লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স কিচ্ছু নেই, নাথিং। আর সেভিংস, সঞ্চয়, কাছের মানুষ জানেন, যেটা করি সেটাই বলি। তো আপনারা জানলে একটু অবাকই হবেন, অবাক হবেন না, জানেনই অনেকে। সেটা হলো, আমি যে জামা কাপড়গুলো পরি না, জামা কাপড় শুধু নয়, ঘড়ি টড়িও যেগুলো পরি, সবই উপহার, নিজের কেনা নয়। এই যে এটা পরে আছি, এই মুহূর্তে যেগুলো পরে আছি, সেটাও উপহার, কোনো পাঠকের দেওয়া ভালোবাসার উপহার। এরকম উপহার আমি বহু পাই, এখনো জমে আছে, সব পড়তে পারি না। তো আপনারা ভাবতে পারেন এই লোকটা বেশি ভালো জামা কাপড় পরে, তো হ্যাঁ ভালো উপার্জন করে, এই যেমন এটা তো ভালো ভালো জামা কাপড় পরে। অনেকে ভাবতে পারেন, কেউ কেউ বলেও থাকেন, দেখেছি খেয়াল করে। তো তাদের উদ্দেশ্যে এটা বললাম, জানানো দরকার আছে বলে, কারণ এগুলো আমার সবই উপহারে পাওয়া। এবার অনুষ্ঠানেও কিছু উপহার পেয়েছি, ভালোবাসার উপহার পেয়ে থাকি আমি, শুধু এখন নয়। যখন আমি করোনার আগে যখন লেখালেখি করতাম, কবিতা বলুন, যাই যেমন তখন যা লিখতাম, একটি বই আপনারা পড়ছেন দ্রৌপদী, সে সময় আমি প্রচুর উপহার পেয়েছি। এটা আমার, বললাম না যে কোনো একটা দিক ধসে গেলে, বিনাশ হয়ে গেলে, প্রকৃতি অন্য একটা দিক খুলে দেয়, কিছু প্রাপ্তি। সব কিছু তো অপ্রাপ্তি থাকে না জীবনে, জীবনে কিছু প্রাপ্তি থাকে, সব মিলিয়েই তো জীবন, তাই না? তাই একটা অঙ্গ। তো যাই হোক, প্রসঙ্গে আসে। তাহলে এর ফলে কি দাঁড়াচ্ছে? এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকারের কথাই বলি, কেন্দ্রীয় সরকারের 2018 সালের যে হিসেব, তাতে করে দেখা যাচ্ছে 17.5 লক্ষ মতো সরকারি কর্মচারী ছিল, স্থায়ী সরকারি কর্মচারী, পিএসইউ মিলিয়ে, পাবলিক সেক্টর আন্ডারটেকিং থেকে শুরু করে সাবসিডিয়ারি মিলিয়ে, এই 17.5 লক্ষের কাছাকাছি ছিল। 2022 সালে সেটা কত হয়েছে? কত হয়েছে? 14.5 লক্ষ। কত লক্ষ কমলো? 3 লক্ষ কমলো। আচ্ছা বলুন তো, 2018 থেকে শুরু করে 2022 পর্যন্ত আমাদের জনসংখ্যা, যুবক যুবতীর সংখ্যা কমেছে না বেড়েছে? বেড়েছে। আমাদের দেশ বেশি জনসংখ্যার দেশ, স্বাভাবিকভাবেই, তাই তো বেড়েছে। বেকার বেড়েছে না কমেছে? বেড়েছে। তথ্য তাই বলছে, বেড়েছে। তাহলে সংখ্যাটা তো উল্টো হওয়ার কথা ছিল, উল্টো হওয়ার কথা ছিল না, মানে চাকরির সংখ্যাটা বাড়ার কথা ছিল না, কিন্তু 3 লক্ষেরও বেশি কমে গেছে। আমি দিয়ে তো বলি, দেখে নেবেন। 3 লক্ষ মানে জানেন,
300,000 সরকারি চাকরি, কেন্দ্রীয় সরকারি চাকরি কর্মচারী কমে গেছে। মানে কি, নিয়োগ হয়নি। মাত্র কত বছরে? 4 বছরে। 2018 মানে কোভিড-19, মানে তার আগের বছর। হ্যাঁ, তারপরে করোনা এলো, কোভিড-19 বলা হলো 2019-এর শেষ পর্যায়ে থেকে। এবার দেখুন হিসেবটা খেয়াল করুন। ঠিক, আমি বারবার এই জন্য বলি করোনা একটা আইওয়াশ, ইকোনমি, অর্থনীতির ভাইরাস। এটা রিসেট করার জন্য আনা হয়েছে। দেখলেন তো 2022-এর হিসেবটা। এবার যদি 2025-এ যান, দেখবেন ওটা আরো কমে, আরো 4 লক্ষ কমে গেছে। কমে কত হয়েছে? 10 লক্ষ, 10 থেকে 11 লক্ষ হয়ে যাবে। নিয়োগ নেই তো, নিয়োগ করছে না, স্থায়ী পদে করছে না, একদম কি নিয়োগ হচ্ছে না? আসছে এক এক করে, একদম কিছু টপ লেভেলের বা কিছু গুরুত্বপূর্ণ পদে কিছু নিয়োগ তো হচ্ছেই, একেবারে বন্ধ নয়। কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে নিয়োগ বন্ধ। তো এই যে কিভাবে যে পদ থেকে অবসর নিচ্ছেন কর্মচারীরা, সেখানে আর নিয়োগ হচ্ছে না, এটাই ব্যাপার। কৌশল তো দু রকমের, সরাসরি ছাঁটাই একটা কৌশল, যেটা আমাদের রাজ্যে হচ্ছে। ওরা ক্ষেত্র বুঝে বোঝে, যেখানে মারধর খাওয়ার ব্যাপার থাকে সেখানে আলাদা ব্যাপার, অনেক কিছু দেখে প্রয়োজন। তো আরেকটা পদ্ধতি কি, সরাসরি ছাঁটাই না করে নিয়োগ বন্ধ করে দাও, তাহলেই হয়ে গেল। তাহলে এই যে 3 লক্ষেরও বেশি 2022-এর হিসেবেই বলছি যে নিয়োগ কমে গেল, কর্মচারী কমে গেল, তাতে করে সরকারের বোঝা কমে গেল, বিভিন্ন ডিপার্টমেন্টের বোঝা কমে গেল, এবং এই যে পিএসইউ এর বোঝা কমে গেল, তাহলে সেগুলো ব্যক্তি হাতে চলে গেছে, প্রাইভেটাইজ হয়ে গেছে। এখন অনেক পিএসইউ জানেন নিশ্চয়ই, তাদের সুবিধা হলো না? হলো তো, নইলে তাদের ওই 3 লক্ষ বোঝা টানতে হতো, মাইনে তাই টানতে হতো। আচ্ছা, তাহলে এবারে আসো, দেখুন, আসুন আর একটা ছবি দেখায়। কিসের চাকরি বাড়ছে, তাহলে স্থায়ী চাকরি কমছে। আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। এটা প্রমাণ হয়ে গেল দুটো তো জায়গা থেকে। 2018-তে 17.5 লক্ষ, 2022-এ 14 লক্ষ সামথিং, 3 লক্ষ কমে গেল ওখানে। এবার কন্ট্রাকচুয়াল লেবার বাড়ছে। দেখুন একটা তথ্য বলছে, 2011 সালে কেন্দ্রীয় সরকারের তথ্য, এটা রাজ্য সরকারের খবর তো জানেনি। 2011 সালে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলোতে চুক্তিভিত্তিক কর্মীর শতাংশ ছিল 2.9। আর 2018-তে কত হয়েছে? ওটা আগেকার, এখন তো আরো কম। 2018-তে কত হয়েছে? সেই সংখ্যাটা বেড়ে বেড়ে 11.3। তার মানে কত হলো? প্রায় কত গুণ বাড়ল? কত গুণ বাড়ল? 4 গুণ বাড়ল। অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মচারীর সংখ্যা কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে 2011 থেকে 18 এই সময়ের মধ্যেই 4 গুণ বেড়েছে। এখন সেটা বেড়ে বেড়ে কোথায় দাঁড়িয়েছে? 20% কাছাকাছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্রাকচুয়াল চাকরির সংখ্যা কম বাড়ছে, বহুগুণ বেড়ে গেছে, কিন্তু স্থায়ী চাকরির সংখ্যা কমছে। এটা কোন প্রবণতা? এই যে বললাম, বেসরকারি হাতে দেওয়ার জন্য এসব হচ্ছে। মালিক এত বোঝা টানবে না। আপনি যেমন করে সেই ছোট কাপড়ের দোকানদারকে তুলে দিয়েছিলেন, তেমন করেই ওই ব্যাপারটা একই, ওই প্রক্রিয়া চলছে। তাহলে এই যে আমি ল্যাব মিটের কথা বলি, ফ্রোজেন মিটের কথা বলি, রেস্তোরাঁগুলো দোকানপাট তুলে দেওয়ার কথা বলি, কেন বলি? এগুলো যে তুলে দেবে সেটাও বলি, প্রক্রিয়াও শুরু হবে। দিল্লিতে দেখবেন যে চন্দুরি নিয়ে আমি বলেছি, পরিবেশ দূষণের নাম করে কয়লা এবং কাঠ ব্যবহার করে তন্দুরি, চিকেন তন্দুরি বা রুটিও করা যাবে না, তন্দুরি রুটিও করা যাবে না।
এটা নাকি সমস্ত হোটেলের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু বুঝতেই পারছেন, বড় বড় হোটেল 5 স্টার, ওদের ওদের সমস্ত কিছু সরকার ওদের হাতের মুঠোয়, কিচ্ছু করতে পারবে না, ওখানে ঢুকতেই পারবে না। দূষণ দপ্তরের কর্মীরা ওখানে ঢুকতেই পারবে না। আর গেলে একটুখানি দিয়ে দেবে, ঠিক আছে দেখ, আমাদের একটু দেখুন, আমরাও একটু দেখবো খন। জানেন তো টপ লেভেলে কি হয়। তাহলে মাঝখান থেকে কি হবে, যারা কয়লা দিয়ে রুটি তৈরি করতো বা তন্দুরি তৈরি করতো পথে ঘাটে, ছোট ছোট বিক্রেতা, এখানেও দেখতে পাবেন, দেখা যায় শীতকালেই বেশি দেখা যায় তাদেরকে, তাদের ব্যবসা শেষ। তাই তো? তাহলে কেন এটা হলো? এগুলো কেন হচ্ছে? ওই যে সমস্ত এত এত বিলিয়নিয়ার হয়ে গেলে তাদের তো ইনভেস্ট করার জায়গা চাই রে বাবা। সরকারের যা যা ক্ষেত্র আছে সেগুলো অলরেডি চলে গেছে। কোনটা কে দেখবে, কোন ক্ষেত্রে কোন কে বিনিয়োগ করবে, মাইনিং এ কে করবে, রেলওয়েতে কে করবে, রেলওয়ে গুডসে যেমন মানে ক্যারেজে ওয়াগানে যেমন আদানি, এনার্জিতে যেমন আদানি, বিদ্যুতে যেমন আদানি, বিভিন্ন রকম ভাগগুলো করে নিয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে যেমন অমুক, শিক্ষাক্ষেত্রে যেমন আদানি, বিভিন্ন আদানি আম্বানি তাই মূল আমাদের দেশে অবশ্যই, কিন্তু গোটা বিশ্বকে এইভাবে ভাবুন। তো তাদেরও একই রকম, সেরকম দেশের বিলিয়নরা তারাও কন্ট্রোল করছে সেই দেশের জনতাকে, তারাও চাইছে। তাহলে সরকারি ক্ষেত্রগুলো ব্যক্তিগত হাতে দেওয়ার পরেও মানুষের তো লোভের শেষ নেই, কন্ট্রোলের শেষ নেই। আপনি যেমন মাসে 1 লাখ টাকা উপার্জন করেও 2 লাখের স্বপ্ন ভাবেন, যারা 2 লাখ করে তারা 4 লাখ চায়, যারা 5 লাখ করে তারা 10 লাখ চায়, এভাবেই তো ব্যাপারটা বাড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা সময় তো লাগাম টানা উচিত। বহুজন হিতায় বহুজন সুখায় চ, যে ঋগ্বেদের বাণী, ওই লাগামটা আমরা টানতে পারি না। তো মানসিকতা তো সেরকমই। তাই একটা গরিব মানুষ যে দিনে 400 টাকা উপার্জন করে, মানে মাসে 12,000 টাকা, তাতে করে আপনি নিজেই বুঝুন না কেন যে বর্তমান কালে মোটামুটিভাবে বেঁচে থাকতে গেলে কত হাজার টাকা লাগে, তার বেশি হলেই বাড়তি, আমি তাই মনে করি। তো সেইটা একটা মানুষ যে দিনে একটা 100 টাকা উপার্জন করে, দিনে 200 টাকা করে, 500, সে হয়তো চাইতেই পারে, তাই চাওয়াটা স্বাভাবিক যে মাসে আমার 100 টাকা করি, মাসে আমার 500 টাকা হলে ভালো হয়, 5 গুণ হলে ভালো হয়, 15,000 টাকা স্বাভাবিক, এটা এক্সপেকটেশন। এই বাজারে 15,000 টাকা হলে মোটামুটিভাবে থেকে থাকা খাওয়া চায় আর কি। কিন্তু যার ইতিমধ্যেই 5 লাখ আছে, সে যখন 10 লাখ চায়, যার ইতিমধ্যেই 1 লাখ আছে, সে 2 লাখ চায়, তখন সমস্যা তৈরি হয়। এবং এটা চায়, এই চাইতে 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 টপ লেভেলে চলে গেলেও যার 2 বিলিয়ন আছে, সে 10 বিলিয়ন চায়। তাই তো? তার ফলে কি হচ্ছে, অন্য ক্ষেত্রগুলোতেও খুলতে হবে। অর্থাৎ সরকারি ক্ষেত্রগুলোকে বেসরকারি হাতে তুলে দিয়েও দেখা যাচ্ছে এত এত বিলিয়নিয়ার বেড়ে গেছে, 3,000 বিলিয়নিয়ার আমাদের দেশেই, 200-র উপরে। তো তারা সবাই চাইছে যে আমরা আমাদের তিন গুণ হোক, দ্বিগুণ হোক, 4 গুণ হোক। আপনি যেমন চাইছেন 1 লাখের জায়গায় 2 লাখ হোক, 3 লাখ হোক, 4 লাখ হোক, ওরাও চাইছে 2 বিলিয়ন আছে, 6 বিলিয়ন হোক, 8 বিলিয়ন হোক। তো এখন ওরা চাইছে, ওরা তাহলে কি করবে? সরকার যখন দেখছে, ওরাও যখন দেখছে, সত্যি তো স্বাস্থ্য নিয়ে নিলাম, শিক্ষা নিয়ে নিলাম, এনার্জি নিয়ে নিলাম, টেলিকমিউনিকেশন নিয়ে নিলাম, আইটি নিয়ে নিলাম, সবই তো সরকার দিয়ে দিচ্ছে আমাদের। আর তো বাকি কি থাকছে? তাহলে কোথায় আমরা ব্যবসা করতে পারবো, মুনাফা করতে পারবো? তাহলে থাকছে কি? স্বনিযুক্তি। কোথায় কোথায়? এই যেমন ধরা যাক মাংসটা তো এখনো প্রাইভেটাইজড হয়নি, মানে মাংসটা তো কোনো আলাদা করে মানে মিনিস্ট্রি নয়। যেমন ধরুন হেলথ মিনিস্ট্রি করেছে ওরা, স্বাস্থ্য দপ্তর, সেটাকে ব্যক্তিগত হাতে দিয়ে দিল। অমুক হাসপাতাল, দেখতেই পাচ্ছেন হয়ে যাচ্ছে, সরকারি হাসপাতালে বেসরকারি ক্লিনিক হচ্ছে, পিজিতেও হয়েছে, আস্তে আস্তে পুরোটাই চলে যাবে। তাহলে হয়ে গেল, সুবিধে হলো। এডুকেশন মিনিস্ট্রি, ব্যাস হয়ে গেল, প্রাইভেটের হাতে চলে গেল, পিপিপি হয়ে গেল, সুবিধে হচ্ছে। কিন্তু ওই মাংসের তো কোনো মিনিস্ট্রি নেই, ওটা কি করে দখল করব? মিনিস্ট্রি হলে কি হয়, একটা সুবিধা হয় যে এই মিনিস্ট্রি, ঠিক আছে, এই কর্মচারী, ঠিক আছে, এবার থেকে কর্মচারী ছাঁটাই চুক্তিভিত্তিক হবে, এই যে তোমাকে দিলাম এই ব্যাপার, তুমি কি করবে না করবে, প্রাইভেট কলেজ করবে, কটা স্কুলকে রাখবে, কটা স্কুলকে মার্জ করে দেবে, তোমরা ঠিক করো ভাই, তোমাকে দিয়ে দিলাম, তার বিনিময়ে আমাদের একটুখানি ওই যে দেয় তো, হ্যাঁ, হাসমানি বলুন, কিক ব্যাক বলুক, যাই বলুক, আমাদের একটু দেখো, আমরা তো তোমাদের হয়ে করছি, আন্ডারস্ট্যান্ডিংয়ে তো থাকি আমরা।
হয়ে গেল মিনিস্ট্রি। কিন্তু মাংসটা কি করবো? মাংসের তো কোনো মিনিস্ট্রি নেই। কিন্তু বিলিয়নিয়ার বিল গেটস তারা হচ্ছে, আমি তো ভাই মাংস তো অলরেডি কারখানা বানিয়ে ফেলেছি, ল্যাব মিট হচ্ছে। তো এই যে ল্যাব মিট হচ্ছে বা প্ল্যান্ট মিট করছি আমি, এত এত বিলিয়ন ইনভেস্ট করে ফেলেছি, তো মাংসের মিনিস্ট্রি নেই, মুশকিল। মিনিস্ট্রি থাকলে খুবই ভালো হতো, আমি মানে সরাসরি দখল করে নিতাম। তাহলে কি করা যায়? তাহলে একটা প্ল্যানিং করা যায়। ওই যে গ্লোবাল ওয়ার্মিং আছে, পরিবেশ দূষণ আছে, ওরাই আগে থেকে বানিয়ে রেখেছে। ওটার নাম করে যদি এই যারা মাংস কেটে বিক্রি করছে সেটাকে তুলে দেওয়া যায় আস্তে আস্তে, এই যে যেমন তন্দুরি তুলে দেওয়া হলো, আচ্ছা, তাহলে প্রথমত কি হবে? তাহলে কি হবে? আস্তে আস্তে মানুষকে এইভাবে মোটিভেট করতে হবে যে পথে ঘাটের মাংস, পথে ঘাটের খাবার দাবার স্বাস্থ্যের পক্ষে খারাপ, পরিবেশ দূষণ করে। শিক্ষা ব্যবস্থা তৈরি করে দিয়েছে আমাদের সেইভাবে। তাহলে ওইটা আগে করতে হবে। করার ফলে কি করতে হবে? আস্তে আস্তে পরের স্টেপে বোঝাতে হবে যে কি পথে ঘাটে যেসব মাংস বিক্রি হয় সেখান থেকে রোগ ছড়ায়, বার্ড ফ্লু ছড়ায়, ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ছড়ায়, অমুক ছড়ায়, তমুক ছড়ায়, ক্যান্সার হচ্ছে। এইগুলোকে প্রচার করতে হবে মিডিয়াকে দিয়ে। সরকারও বলবে, হ্যাঁ, সরকারও বিধি আনবে, নিয়ম আনবে। এই যেমন দিল্লিতে বন্ধ করা হলো। তাহলে কি হবে? স্টেপ বাই স্টেপ তাহলে কি হবে? এই যে মাংসের বাজারটা পুরো বন্ধ হয়ে যাবে। আর ছোট ছোট যারা হাটে বাজারে দোকানে মাংস কেটে বিক্রি করে, বন্ধ হয়ে যাবে। তাহলে কি হবে? আমি যে মাংসে ইনভেস্ট করছি, এই যে ফ্রোজেন মিটে ইনভেস্ট করেছি আমি, অনেক বিলিয়নিয়ার ফ্রোজেন মিটে ইনভেস্ট করেছে, প্রসেসড মিটে ইনভেস্ট করেছে। তাহলে কি হবে? মানুষ যখন পথে ঘাটে মাংস পাবে না, বন্ধ, তাহলে কোথায় কিনবে? আমাদের কাছ থেকে কিনবে, মল থেকে কিনবে। তারা জানবে যে দূষণের কারণে বন্ধ হয়েছে, পরিবেশ দূষণ করছে বলে, রোগ ছড়াচ্ছে বলে। আমরা হাইজেনিক মাংস বিক্রি করব, সেটা ওদের বলা হবে। তখন ওরা মল থেকে মাংস কিনবে, অনলাইন থেকে মাংস কিনবে। তাহলে কি হলো? ওই একটা সেক্টরে কয়েকটা বিলিয়নিয়ার ওখানে ব্যবসা করতে পারবে, আমাদের মতো বিলিয়নিয়ার গেল। তারপরে ওইখানে যখন আস্তে আস্তে মানুষ মল থেকে মাংস কেনাটা অভ্যেস করে ফেলবে, ফ্রোজেন মিট অভ্যেস করে ফেলবে, আস্তে আস্তে তাদের মধ্যে একটা অংশে আমরা ল্যাব মিট পুশ করব, বলবো ফ্রিতে দেব। 2 কেজি ফ্রোজেন মিট নিলে 101 কেজি ল্যাব মিট ফ্রি। খেয়ে দেখুন না স্যার কেমন লাগে, খেলে আমাদের বলবেন, একটা ফিডব্যাক দিয়ে যাবেন। আমরা নিজেরাই খেয়েছি, ওগুলো প্রচার টোচার বাদ দিন। আর আমাদের এইসব প্রচার ল্যাব মিট খেলে ক্যান্সার হয়, এই হয়, এগুলো কে জানে, কজন জানে? এখনই ভ্যাকসিন নিয়ে লোকে বুঝলো না, কজন বুঝলো? তো তখন ওরা বলবে, হ্যাঁ স্যার আপনি খেয়ে দেখুন না, সো ডেলিশিয়াস অ্যান্ড সো হেলদি। শুধু তাই নয়, এটা খেলে আপনার এই প্রাণী হত্যা বন্ধ হয়ে যাচ্ছে। দেখুন না, ওরাও তো প্রাণী, ওদের তো প্রাণ আছে, ওদের তো কষ্ট হয়, তাই না? আপনি কি চান আপনার সন্তান এরকম একটা নৃশংস জল্লাদ তৈরি হোক, সে ছাগলের মাংস খাক? ছি 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 ছি, আমরা সভ্য মানুষ না? ছাগলের মাংস কেন খাবেন? মুরগির মাংস কেন খাবেন? প্ল্যান্ট মিট খান, ল্যাব মিট খান, তাই তো? এরকম করে বোঝানো হবে। বোঝানো শুরু হয়ে গেছে, আপনারা জানেন। তার জন্য পেটা ফেটা অনেক সংস্থা আছে। তাহলে কি হচ্ছে? এই ফ্রোজেন মিটের সঙ্গে প্রথমে মলমুখী করতে হবে মানুষকে। প্রথম কাজটা হলো মানুষকে বাজার হাটে হাট বাজারের মাংস থেকে সরিয়ে মলে আনতে হবে। কারণ ল্যাব মিট তো পথে বিক্রি করা যাবে না, অসম্ভব। ওটার জন্য আলাদা ইনফ্রাস্ট্রাকচার চাই, তাই তো? তার একটা গ্ল্যামার আছে না, বা বিল গেটসের ল্যাব মিট। তাহলে প্রথমে মলে ঢোকাতে হবে। যেমন করে জামা কাপড়ের মলে মানুষ সহজেই ঢুকে গেছে এখন, জামা কাপড়, অন্যান্য ভোগ্য পণ্যের মলে, মোবাইল টোবাইল সবই ঢুকে গেছে মানুষ। কিন্তু এখনো মাংসের ফ্রোজেন মিটের বাজারটা কিন্তু সেরকম হয়নি। যদিও অনলাইনে পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম ব্র্যান্ডে বিক্রি হচ্ছে, এখনো তেমন হয়নি। লিসিয়াস থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ড দেখবেন বিজ্ঞাপন দেয়। কেন হয়নি? আরে মশাই, পথে ঘাটে আপনার মানে সামনে কেটে দিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, আপনি এখনো বিশ্বাস, আপনার মাথা এখনো তো সেভাবে যায়নি, আমাদের অনেকের মাথায়, মাংসের ক্ষেত্রে বিশেষ করে। তাজা দেখছেন, আপনি নিয়ে আসছেন, তো তার একটা আলাদা আকর্ষণ আছে আপনার কাছে। যারা মাংস খেতে ভালোবাসে তারা সেটা বোঝে। তো আপনি কেন মল থেকে ফ্রোজেন মিট কিনতে যাবেন? আপনি কি সেই ভদ্রলোক হয়েছেন? হননি। তাহলে একটা সংখ্যক হয়েছে, তারা মল থেকে ফ্রোজেন মিট কিনছে, কিন্তু বাকিরা তো হচ্ছে না। তাহলে ওরা কি করে হবে? যদি আপনি না পান, যেমন দিল্লিতে বন্ধ করে দিল, ওটা তন্দুরি দিয়ে শুরু হয়েছে, ওটা পুরোটাই সবই বন্ধ করে দেবে আস্তে আস্তে। আমি যেগুলো আগে বলেছি মিলিয়ে নেবেন, বহু আগে আমি বলে দিয়েছি এসব।
তখন কি হবে? আপনি যখন দেখছেন যে না পাওয়াই তো যাচ্ছে না, আপনি গেলেন পাড়ার দোকানে, দেখা গেল গোপাল মুরগি কাটতো, গোপাল নেই। গেলেন আর একটু দূরে, দেখা গেল নেপাল, সে ছাগল কাটতো, নেই। কেন? আপনি খোঁজ নিয়ে জানলেন ওটা মিউনিসিপ্যালিটি থেকে নিষেধ করে দিয়েছে, রোগ টোগ ছড়াচ্ছে, বা এইভাবে করা যাবে না, পথে ঘাটে দৃশ্য দূষণ হয়, বাচ্চা কাচ্চা দেখে, হ্যাঁ রক্ত টক্ত, এটা ঠিক নয়, ভালো দেখায় না ব্যাপারটা। তো ওটা আমরা বন্ধ করে দিলাম, মিউনিসিপ্যালিটি থেকে আমাদের বলেছে, পুলিশ এসে বারণ করে গেছে। এগুলো কিন্তু মুসলিম এলাকা বা প্রত্যন্ত জায়গায় হবে না, ওখানে ওখানে মানুষ রেজিস্ট করবে, ওরা জানে। তাহলে কাদের মধ্যে এগুলো হবে? ভদ্রলোক, কারণ ওরা জানে ফ্রোজেন মিট বা ল্যাব মিট ভদ্রলোকেই খাবে, যে সম্প্রদায়ই হোক ভদ্রলোকই খাবে। তাই সেখানে ভদ্রলোকের ডেন্সিটি বেশি, মগজ ধোলায় হওয়া লোককে আমি বলি ভদ্রলোক বলি। তো সেখানে এগুলো কার্যকর হবে। দিল্লি তো তাদের মগজ ধোলাইয়ের ক্ষেত্রে একটা দারুণ জায়গা, দিল্লি, রাজধানী দিল্লি। কেজরিওয়াল সেখানে ছিল, হ্যাঁ অক্সিমিটার বিক্রি, অক্সিমিটার সেখানে প্রমোট করেছিল কেজরিওয়াল। তারপরে কি হাসির ব্যাপার, এক আঙুলে এই রিডিং দেয় তো আরেক আঙুলে আরেক রিডিং দেয়, অক্সিমিটার। সেই সময় মানুষ, আমাদেরও অনেক মানুষ অক্সিমিটার কিনেছিলেন। আমাদেরও বিশ্বাস, আমার অনেক সহযোদ্ধা যারা সম্প্রতি যুক্ত হয়েছেন বা পরে আমরা একে অপরের সঙ্গে পরিচিত হয়েছি, তাদের বাড়িতে অক্সিমিটার এখনো খুঁজলে পাওয়া যাবে, হয়তো পরিত্যক্ত, কিন্তু একটু মন্তব্য করে জানান তো অক্সিমিটার আছেন কি আমাদের বাড়িতে, কার বাড়িতে অক্সিমিটার আছে, তাই তো? তাহলে এই জায়গাগুলো ওরা জানে। তাই এই ক্ষেত্রগুলোতেও এত এত বিলিয়নিয়ার তারা আরও ব্যবসা বানাতে চায় বলে এই মাংসের ক্ষেত্রটা, ল্যাব মিট, ফ্রোজেন মিট, তাহলে এগুলো চললে ওটা ব্যবসা হবে না, এগুলোকে বন্ধ করতে হবে। যেমন করে সরকারি স্কুলগুলো বন্ধ না করলে, লাটে না তুললে, শিক্ষক নিয়োগ বন্ধ না করলে বেসরকারি স্কুল ভালো ব্যবসা হবে না। তাই ওটাকে দুর্বল করে লাটে তুলে নামমাত্র রেখে ওদের ব্যবসাটাকে বাড়াতে দিতে হবে, এটাই পলিসি। স্বাস্থ্যক্ষেত্রেও তাই, সরকারি হাসপাতাল দারুণ কাজ করলে, দারুণ নিয়োগ হলে, রোগী ঠিকঠাক পরিষেবা পেলে বেসরকারি হাসপাতাল চলবে না। তাই দেখবেন যত সরকারি ক্ষেত্র দুর্বল হচ্ছে তত বেসরকারির ক্ষেত্রে মুনাফা বাড়ছে। তো এটা কারা করছে? ওই যে আপনি পাড়ার সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে যা যা করেছেন, আপনার যতটুকু ক্ষমতা ছিল, ওরা ওদের ক্ষমতাটা ব্যবহার করে বিভিন্ন সেক্টরকে দখল করছে। শুধু ল্যাব মিট নয়, মানে মাছ, ফিশ থেকে শুরু করে সমস্ত কিছুকে ওরা, যেখানে ইনকামের সম্ভাবনা আছে, বড় বাজার আছে, মুনাফার একটা বড় ব্যাপার আছে, সেখানেই ওরা কিন্তু পুরোটা দখল করতে চাইছে এবং সরকারকে কাজে লাগাচ্ছে, দূষণকে সিলেবাসে ঢোকাচ্ছে, মগজ ধোলাইয়ের জন্য গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রচার করছে, মিডিয়াতে পয়সা ঢালছে, ঢেলে তাদের পরে জনমত গঠন করতে চাইছে। এটাই পলিসি, এটাই ব্যাপার। এটাই বুঝতে পারলে আপনি মূল বিষয়টা বুঝতে পারবেন যে লোভ, আধিপত্যের লোভ, ক্ষমতার লোভ যেটা আমাদের মধ্যে আছে, তার কোনো সীমা নেই। এটাকে কন্ট্রোলে রাখবার জন্যই আমাদের দেশের মহাপুরুষরা, আমাদের দেশের ঋষি মুনিরা বারবার করে মানুষকে বলে গেছিলেন। শুধু আমাদের দেশে নয়, গোটা বিশ্বে অ্যারিস্টটল বলেছেন, সক্রেটিস বলেছেন, প্লেটো বলেছেন, এই দানবটাকে সংযত রাখবার জন্য বলেছেন বহুজন হিতায় বহুজন সুখায় চ, যা বুদ্ধও পরে বলেছিলেন। কেন বলেছিলেন? কারণ এটাকে যদি লাগাম না দেওয়া হয় তাহলে কিন্তু বিশ্বের পরিণতি এমনই হবে, এটাই হবে। এটাকেই ওরা ব্যবহার করছে, জায়নের শক্তি উস্কে দিয়েছে, আর তার পরিণতিতে আমরা এসব দেখতে পাচ্ছি। এটা একটা প্রক্রিয়া। তাই আলাদা করে আমি বারবার বলি না যে ওদেরকে গালিগালাজ দিয়ে কোনো লাভ নেই। ওরা আপনি ব্যতিক্রম বাদ দিয়ে তার মিনি সংস্করণ, মাইক্রো ভার্সন, যে যার ক্ষেত্রে যার মতো করে আমরা লোভ, লালসা, আধিপত্যের বিস্তার চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। কেউ পারছি না, কেউ পারতে ওই লেভেলে চলে যাচ্ছে, মিলিয়নিয়ার, তারপর বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে। তার জন্য মস্তিষ্ক বদবুদ্ধি, আমি বদবুদ্ধি বলবো, অন্য কি পিষে নিজেকে ভালো রাখার মানসিকতাটা বদবুদ্ধি বলবো। আমি মানুষ হিসেবে এটাকে সুবুদ্ধি বলা যায় না, আমার মতে সেটা বদবুদ্ধি, আমার মতে।
তো যাই হোক, তো এইভাবে করতে 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 আমরা এইখানে এসে দাঁড়িয়েছি। তো তার ফলে যা ঘটছে, ছাঁটাই বলুন, নিয়োগ কমিয়ে যাওয়া বলুন, বিভিন্ন ক্ষেত্রে নিষেধ বলুন, বিধি নিষেধ, এই যেমন ক্র্যাকার, একটা ভালো বাজার, সমগ্র দেশে ক্রিকেট খেলা বলুন, দীপাবলি বলুন, এই বলুন সেই বলুন, 31st নাইট বলুন, পটকা বা বাজির একটা ভালো বাজার আছে, কোটি হাজার শয়ে শয়ে কোটির বাজার আছে। তো সেটা কাদের সেক্টরে যাবে? ওটাও তো দখল করতে হবে। এত বিলিয়ন, এত এত টাকার মুনাফা ছাড়া যায়, তাই কি গ্রিন ক্র্যাকার, অর্থাৎ সাধারণ ছোটোখাটো ব্যবসায়ী যারা ছোট কারখানায় বাজি তৈরি করত, বুড়িমার চকোলেট বোমটোম আমরা শুনেছি, বুড়িমার অবস্থা অত্যন্ত খারাপ, আপনি জানেন এখন কোম্পানি হিসেবে। যাই হোক, তো এই যে বাজি তৈরি করতো তাদের অবস্থা খুবই খারাপ, কারণ সেগুলো নিষিদ্ধ করে দেবে, করে দিয়ে একমাত্র কর্পোরেট গ্রিন ক্র্যাকার বানাবে, সেই ক্ষেত্রে ওটাও চলে যাবে, তাই তো? তো এইভাবে প্রতিটা ক্ষেত্রকে, মাংস, খাদ্য, খাবার দাবার, দুধ, এই যে দুধ, গোয়ালার দুধ এখনও আছে বলে গ্রামেগঞ্জে দুধের প্যাকেট এখনও সেভাবে বিক্রি হয় না, ফর্টিফাইড মিল্ক, তাই ওরা দুধকে টার্গেট করছে, পনিরকে টার্গেট করছে। আমি বলছি না যারা দুধ বা পনির গ্রামেগঞ্জে বিক্রি করে সবাই খুব সাধু, তা বলছি না, কিন্তু ওদের টার্গেটটা আমি বোঝাতে চাইছি যে ফর্টিফাইড মিল্ক আরও অনেক বেশি বিপজ্জনক, অনেক বেশি বিপজ্জনক। ফর্টিফাইড যে কোনো সাবস্টেন্স, সেটা মিল্ক হতে পারে, চাল হচ্ছে, রাইস হতে পারে, সুগার হতে পারে, ফর্টিফিকেশন ইজ ডেঞ্জারাস। তো সেটা ঢুকিয়ে দিচ্ছে ওরা, তাই নয় কি? তাহলে কেন ওই যে দুধের ক্ষেত্রটা, ওখানেও কর্পোরেট পুরোটা ঢুকতে পারেনি গ্রামেগঞ্জে, তাই ওরা দুধের গাড়ি নিয়ে গ্রামেগঞ্জেও ঢুকবে, তাই সেখানে ওরা গোয়ালা বা দুধকে বদনাম করে ক্যান্সার হচ্ছে, অমুক হচ্ছে, সমুক হচ্ছে বলে, আনহাইজেনিক বলে, আনপাস্তুরাইজ বলে, বিভিন্ন রকমভাবে ওরা পলিসি তৈরি করেছে। তাই সর্বক্ষেত্রে ওরা স্বনিযুক্তিকে ধ্বংস করার চেষ্টা করবে এবং সেটাকে ওরা নিজেদের কক্ষিগত করবে। এটাই হলো সম্পদের একটা বৈশিষ্ট্য, ক্ষমতার একটা বৈশিষ্ট্য। এটা লর্ড অ্যাক্টন বহু আগেই বলেছিলেন, পাওয়ার করাপস, অ্যাবসলিউট পাওয়ার করাপস অ্যাবসলিউটলি। আর অর্থনীতি মানুষকে ক্ষমতা দেয়, অর্থনৈতিক ক্ষমতা আসল ক্ষমতা। তো সেই ক্ষমতা যখন মানুষ পায় তখন সে কি করে? তার ফলে সে দুর্নীতিগ্রস্ত হয়। আর যখন ক্ষমতা তার অনেক বেড়ে যায় অর্থ বাড়ার সঙ্গে সঙ্গে, সেটা আরও বেশি দুর্নীতিপরায়ণ তাকে করে তোলে। তাই পাওয়ার করাপশন, অ্যাবসলিউট পাওয়ার করাপস অ্যাবসলিউটলি, এটা লর্ড অ্যাকশনের উপলব্ধি এবং সঠিক উপলব্ধি, ব্যতিক্রম ছাড়া, তাই তো? তাহলে বার্নার্স এই কারণেই একটা পর্যবেক্ষণ রেখেছিলেন, যেটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য আমি মনে করি। আর ব্যতিক্রম অবশ্যই আছেন বলে পৃথিবীতে এখনো টুকটুক করে হলেও চলছে না। কি বলেছিলেন? আমি মাঝে মাঝে সেটা পোস্ট করি ফেসবুকে। পৃথিবীতে দু রকমের মানুষ আছেন, একদল সৎ, আরও একদল, ভুল বললাম, পৃথিবীতে দু রকমের মানুষ আছে, একদল অসৎ, আরও একদল আছেন যাদের সংখ্যা কম নয়, যারা এখনো অসৎ হওয়ার সুযোগ পাননি। গভীর পর্যবেক্ষণ। Those who are dishonest and those who have not got chance to be dishonest, তাই না? তাহলে এটা যদি বাস্তবতা হয়, বড় কঠিন কঠোর এই বাস্তবতা, তবুও আমি স্বপ্ন দেখে বিশ্বাস করি কিছু মানুষ আছেন এখনো পৃথিবীতে যারা এর বাইরে, অর্থাৎ সুযোগ পেলেই অসৎ হন না। তো অসৎ হওয়া মানে আমি কি বুঝি? ভ্যাকসিনটা না নিয়ে আপনি কাগজ বের করলেন, সেটা অসৎ? না না না, ওটা বলিনি আমি। ওরে বাবা, সরকারি নীতি যেগুলো, সেগুলোকে আপনি যত খুশি ভঙ্গ করুন। বর্তমানে বিশেষ করে যে সরকারি নীতি, এই যে তন্দুরি নিষেধ, তাও যদি কেউ তন্দুরি ওখানে বানায় গোপনে, আমি সেটা অসৎ বলবো? সে তো ঠিক কাজই করছে। পরিবেশ দূষণের ও ঢপবাজি, এটা আমরা জানি। আমি এই অর্থে বলেছি যে আমরা সাধারণ মানুষ, তো ওরা এটা করতে পারে কেন?
কারণ আমাদের মধ্যে কেউ কেউ অসাধারণ হয়ে উঠে, আমরাই আমাদেরকে শোষণ করি। তো এই জায়গাটা, অর্থাৎ আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অন্য মানুষের ক্ষতি করা, চুষে নেওয়া সাধারণ মানুষের, সেটা আমরা চাইব না। সেটাকেই আমি অসততা বলি আর কি। অর্থাৎ নিজের সম্পদ বাড়ানোর জন্য, চলে যাচ্ছে জীবন তবুও বাড়ানোর জন্য আশপাশের মানুষকে বঞ্চিত করে, এক্সপ্লয়েট করে সম্পদ বাড়ানোর মানসিকতাকেই আমি অসৎ হওয়া বলি। আপনারা আবার ভেবে নেবেন না যে স্যার তাহলে তো করোনা ভ্যাকসিন তো আমরা অনেকে না নিয়ে কাগজ বের করেছি, ওটা উপায় ছিল না, কি করবেন সেই সময়। আমি ব্যক্তিগতভাবে সেটাও সমর্থন করি না, কাগজ আমরা কেউই অনেকেই বের করিনি। কিন্তু সেটা নয়, সেটা তো পলিসি, ওটা তো সরকারের একটা ফাঁদ ছিল, আমি তা বলিনি। আমি বলতে চাইছি নর্মালি কোনটা কি অর্থে বলেছি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভাবুন, প্রশ্ন করুন, পরিবর্তিত সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিন। আর যারা এখনও সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের বলবো অন্য কথাও ভাবুন। এখনও হতাশ করি না আমি, কি করব বলুন, আপনারা একটা আশা নিয়ে করছেন তো, কিন্তু ওটাকেই একমাত্র না ভেবে বিকল্প রাস্তাটা খুলে রাখুন। আমার বিশ্বাস অনেকেই খুলে রেখেছেন। আর ওতে সময় নষ্ট করবেন না, অর্থ নাশ করবেন না, সময়ের সর্বনাশটা করবেন না। দেরি হয়ে গেছে ইতিমধ্যে। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।